সারা দিন কেটে যাবে কুলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জীবনানন্দের লেখনীতে এভাবে বাংলার সৌন্দর্যের প্রতি মায়া খুঁজে পাওয়া গেলেও প্রকৃতির কাছে গেলে নিজের ভেতরটাকে খুঁজে পান না এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না। নরসিংদীর গল্প বলতে গিয়ে এত কিছু থাকতেও চীনাতে বিলের কাছে কেন আসা? বিলের সৌন্দর্য, সে প্রশ্ন হাওয়ায় মিলিয়ে দিল নিমেষেই। বিলের পাড়ে যখন পৌঁছেছি তখন পড়ন্ত বিকেল। শেষ বিকেলের ঝলমলে রোদটা যেন বিলের পানিকে আয়না বানিয়ে রেখেছিল। সে আয়নায় নিজেদের জীবিকার সন্ধান করছিলেন বেশ কয়েকজন। বিলের স্বচ্ছ পানির নিচে তাদের চোখ, যেদিকে তাকিয়ে হয়তো কেটে যায় এবেলা ও বেলা। তবে আমাদের চোখ এবার আকাশ পানে। ইচ্ছে করছিল বিলের পানিতে তাকে একবার দেখে নিতে, তাই জীবন মাঝের নৌকায় উঠে পড়া। 40 বছর ধরে মনে করেন মাছই মারি, মাছের ব্যবসায়ী করি আমরা। আঙুর এটা পেশার আমরা এটা সবসময় কোন লাগে মনে হয় যেহেতু মনে লেখাপড়া করছি না, মনে করেন সংসার বড় দামও কই পরে চিনে দিয়ে বলে আমরা মনে করেন এই নদী নালা চলে মাছ মারি চলে খাই। এরপর মনে করেন আমরা তো অনেক মাছ ধরার সময় নাই, মানে মনে করেন আমরা বেকার, মানে নৌকা চৌকা পাইলে এমনি মানে 500-700 কামাই করুন দেয় নৌকাটা। ওই মনে করেন নৌকাতে ঘুরে যে মনে হয় হাইস লেগে মাইকু লইয়ে আমার টিউন সাহেবে তো মনে হয় নাই ওই করতো ম্যাজিস্ট্রেট আইয়ে নরসিংদীতে তারা ঘুরতে আইয়ে খুব ভালো লাগে, সুন্দর লাগে। আমরা ইয়ার দিতে এই চিটাং দিতাম গে, চিটাংতে বেলা আঙরে আনি বেলা ওই নিকলিতে বেলা চিনা দিয়ে বিলি বেলা এটা হয়। বিলে কেউ মাছ ধরছেন, আবার কেউ ঘুরে বেড়াচ্ছেন। চীনাতে বিলের পানির উপরের জগতে সৌন্দর্যের পসরা, আর নিচে জীবিকার সন্ধান। পানিতে আকাশ দেখার ইচ্ছে নিয়ে নৌকায় ওঠার কিছুক্ষণের মাঝেই আকাশ কালো হয়ে অঘোরী রূপের ডালা খুলে বসল। তবে সে সৌন্দর্য বৃষ্টিকে ডাকছে দেখে দ্রুত আগালাম সেদিকটায়, যেখানে বড়শি পেতে বসে আছেন জনা কয়েক। মাছ ধরি আমি আজকে 15 বছর বর্ষি দিয়া। এই বিলের জীবনে মনে করেন আমি যে বর্ষিটা ফুঁড় দিছি, ছিপটা ফুঁড় দেওয়ার পরে ছিপটা পানিতে তোলতারছি না। এই বুড়া রূপে আমার আডুবনি হয়েছে, এই বুড়া রূপে বাস্তব আডুবনি হয়েছে। এরপরও মাছটা আমি রাখতেছিলাম, এত বড় মাছ আছে না। এইবারে সবচেয়ে বড় মাছ পাইছি 5 কেজি, এর উপরে আর পাইছি না। 1000 টাকা কেজি এটা এই বিলের মাছ। এটা স্বাদ বেশি। মানিকদি, শিমুলিয়া, দুলালপুর, ভিটি, চিনাদি ও দরগাবন্ধ, এই 5 গ্রামের মিলনস্থলে থাকা এই বিলের যেমন রয়েছে প্রাকৃতিক রূপ, তেমনি বিলের পানিতে রয়েছে দেশীয় প্রজাতির সুস্বাদু মৎস্য সম্পদের ছড়াছড়ি। এছাড়াও ঐতিহ্যবাহী চীনাতে বিলকে ঘিরে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। টক মিষ্টি স্বাদের লটকন অনেকেরই পছন্দের তালিকায় থাকে। দেশের সবচেয়ে সুস্বাদু লটকন পাওয়া যায় নরসিংদী জেলায়। নরসিংদী ঘুরতে গেলে শিবপুর উপজেলার লটকন বাগান থেকে ঘুরে আসতে পারেন। এই অঞ্চলে ঘুরলে রাস্তার আশেপাশে প্রচুর লটকন বাগান চোখে পড়বে। এগুলোর বেশিরভাগেরই সারা গায়ে লটকন ধরে আছে। অমৃত সাগর কলার পর এবার ভৌগোলিক নির্দেশক পণ্য স্বীকৃতি পেয়েছে নরসিংদীর জনপ্রিয় ফল লটকন। এই ফলটি নরসিংদী জেলার একটি ঐতিহ্যবাহী ফলের পাশাপাশি স্বাদে, গন্ধে ও পুষ্টি সমৃদ্ধ হওয়ায় সর্বস্তরের মানুষের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে। পাশাপাশি কয়েক বছর ধরে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। আমাদের এখানে লাল মাটিতে এটা সবচেয়ে বিখ্যাত, কারণ এই লাল মাটির লটকনগুলো হলো আপনার মিষ্টি এবং সুস্বাদু। হ্যাঁ, এরকম সুস্বাদু আর বাংলাদেশের কোথাও হয় না।
আমাদের এলাকার যে লটকনগুলি আছে সেই লটকনগুলি গুণগত মান অনেক ভালো, সেই হিসাবে এক্সপোর্ট বেশি হয় আমাদের এলাকার লটকনগুলি, দেশের বাইরে চলে যায়, বিভিন্ন দেশে, অনেক দেশেই চলে যায়। আমার বাগানে বিগত দিনে এক বছরে 12 লাখ টাকা বিক্রি করছি, গত বছর আপনার 11 লাখ টাকা বিক্রি করছি। এই বছর লটকন কম আসার কারণে আমি 8 লাখ টাকা, 8.5 লাখ টাকা বিক্রি করছি। এই জয়নগর ইউনিয়ন থেকে প্রায় 90 থেকে 100 কোটি টাকা মতো লটকন বাইরে যায়। আকারে বড় এবং সুস্বাদু হওয়ায় এখানকার লটকন বিদেশেও রপ্তানি হয়। আমরা যে বাগানটিতে এসেছি সেখানেও লটকন পাড়া হচ্ছে এবং প্যাকেটজাত করা হচ্ছে দেশের বাইরে পাঠানোর জন্য। আমাদের এবারের গন্তব্য আড়িয়াল খাঁ নদীর দিকে। তবে পথে যেতে যেতে আকাশের সৌন্দর্যের পসরা দেখে মনে হচ্ছিল গন্তব্য আকাশের দেশে হলে মন্দ হতো না। ভাবতে ভাবতে গন্তব্যে পৌঁছে যাওয়া। ইচ্ছে ছিল নদীর পাড়ে জেলে সম্প্রদায়ের কারো নৌকায় মাছ ধরা দেখব। পাড়ার জ্যেষ্ঠ জেলে ঝন্টু বর্মনের খোঁজে তার ঘরের সামনে যেতেই সেই ইচ্ছেতে বাঁধ সাধল বাস্তবতা। সলানের নসুন্দি গেছিলাম মাছের লেগে, গেট বাজারে বিক্রি করিয়া মানে বাড়িতে আমরা গেলে সম্পদা আমরা মাছ আনের নসুন্দিতে কিনে না বেশি বেচা গেট বাজার বেচা ঘরে আবার বাড়িতে আড়িয়াল খাঁর পাড়ের জেলেরা এখন মাছ কিনে মাছ বিক্রি করেন, কারণ নদীতে মাছ নেই। তাও ঝন্টু বর্মনের সাথে নদীতে নামতে চাইলাম। ব্যর্থ মনোরথ হবেন জেনেও ছেলেকে নিয়ে আমাদের আবদার মেটাতে তিনি আবার নামলেন নদীতে। আড়িয়াল খাঁ নদী পাড়ের জেলেদের জীবন জীবিকা মূলত এই নদীর উপর নির্ভরশীল। তবে সাম্প্রতিককালে মাছের পরিমাণ কমে যাওয়ায় জেলেদের জীবনযাত্রায় সংকট দেখা দিয়েছে। নদীর দুধারে কলকারখানার বর্জ্য ফেলার কারণে নদীর পানি দূষিত হচ্ছে, যার কারণে মাছের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। মাছের অভাবে অনেক জেলে তাদের ঐতিহ্যবাহী পেশা ছেড়ে অন্য পেশায় যেতে বাধ্য হচ্ছেন। মানে মাছ নাই আনের রঙের পানি নষ্ট করে লাইছে। রঙের পানি আইলে আনের এই নদীর মাছ 22 জায়গা সবসময় আনের এই সচরাচর এহাতে 2-1টা পাওয়া যায়, এইবার একটাও পাইছি না। আমরা ছোটোবেলা কিছু মাছ পাইছি, অনে আনের মাছ পাই না নদীতে। অনে আনের নসিনতে মাছ আইনা বিক্রি করি গেট বাজারতে বেচা টেনছে আলা যাও 200-400 টাকা কামাই করি, এইটা দিয়ে চলি। ঢাকার চারপাশের মধ্যে মুন্সিগঞ্জ, নরসিংদী অঞ্চলের সভ্যতার ইতিহাস বেশ প্রাচীন। তাই নরসিংদীর সাথে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সখ্যতা রয়েছে। ইতিহাস থেকে জানা যায় এটি ছিল জমিদার লক্ষণ সাহার বাড়ি। তিনি ছিলেন এই জমিদার বংশের মূল গোড়াপত্তনকারী। তবে কবে নাগাদ এই জমিদার বংশ এবং জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি। এই জমিদার বংশধররা অন্য জমিদারের আওতাভুক্ত ছোট জমিদার ছিলেন। তবে তারা যে জমিদারের আওতাভুক্ত ছিলেন তাদেরকে অথবা ব্রিটিশ সরকারকে খাজনা দিতে হয়নি, কারণ এই জমিদারি এলাকাটি ভারত উপমহাদেশের মধ্যে একমাত্র এলাকা ওয়াকফ হিসেবে ছিল।
লক্ষণ সাহার বংশধররা দেশভাগের সময় ভারতে চলে যান। থেকে যান মেজ ছেলে। তার ছিল এক পুত্র সন্তান, যার নাম বৌদ্ধ নারায়ণ সাহা। এই বৌদ্ধ নারায়ণ সাহাই পরবর্তীতে আহমদ আলী উকিলের কাছে বাড়িটি বিক্রি করে দেন। বর্তমানে অনেকেই এই বাড়িটিকে উকিল বাড়ি নামেও চেনে। এই বাড়ির পাশে আমার বাড়ি। আমি ছোটোবেলাতেই দেখতেছি এই বাড়িটা, দেখে আসছি। এই বাড়ির মালিকের নাম লক্ষণ শাহ। ঘোড়া দিয়ে চলাফেরা করতো, মুরব্বীদের কাছে শুনছি। ওই তাদের উৎসব হইতো, মানুষকে খাওয়া দাওয়া করা হইতো। এমন শুনছি গল্পের মতো যে খাইয়া এই পুকুর ছিল, এই পুকুরে হাত ধুইছে। ওই যে আগের যে তৈলাক্ত জিনিস ব্যবহার হইতো, ওই হাত ধোয়ার তৈলেরিয়ায় নাকি পুকুরের মাছ মারা গেছে। লক্ষণ সাহার জমিদার বাড়িটি একটি দ্বিতল ভবন, যার কারুকাজে রয়েছে ইউরোপিয়ান নকশার প্রভাব। সাথে আছে আরেকটি ছোট কারুকার্য খচিত দালান। সাথে শান বাঁধানো পুকুর ঘাট। পুজো করার জন্য পুকুরের পাড়ে ছিল মঠ বা মন্দির। জমিদার বাড়ির স্থাপনাগুলো এখনো টিকে থাকলেও বাড়ির পেছন সহ বিভিন্ন অংশে অযত্নের ছাপ স্পষ্ট। বড় লোকের হাত গেছে ব্যবসা। হ্যাঁ, এইগুলি তৈরি করে টকরায় কেউ করে সিজন মতন এরা বেছে। হেরার লোকের দ্বারা আমরা খুলন যাইতো না, কুলাই ধরি না, ও সব শেষ। এই এলাকার মাঝে আমি রয়েছি, ওরা গিয়া রায়পুরা নরসন্দি প্রত্যেক ঘরে ঘরে আছেন আগে। এইগুলি নিমন মাইর খাইয়া বন্ধ করে দিছে। বিদ্যুৎ চালিত তাঁত বা পাওয়ার লুমের প্রভাবে হাতে চালিত তাঁতের তাঁতিরাও এখন বিলুপ্ত প্রায়। বেশিরভাগই এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছেন। যারা এখনো এই পেশা আঁকড়ে ধরে আছেন তারা ভালো নেই। যন্ত্র গ্রাস করবে, নতুন প্রাচীনকে প্রতিস্থাপন করবে, কিন্তু ঐতিহ্য হারিয়ে গেলে, তার বাহক হারিয়ে গেলে পরিচয় থাকবে। দেশের বিভিন্ন অঞ্চলে 50 বছর আগের থেকে সুতাটা আমাদের এলাকায় চলে। আর এই যে এই সুতা দিয়ে সব কাপড়ে তৈরি হয়, যেমন তোয়ালি বানানো হয়, রুমাল বানানো হয়, জাজিমের কাপড় বানানো হয়। আগে ছিল লাচ্ছি সুতা, এখন তো লাচ্ছি সুতার দিন নাই, এখন ববিন সুতা আসে।
যেমন গার্মেন্টসের বাতিল মালগুলি আমরা ওয়াস্টেজ হিসাবে আমরা কিনে আনি, ওইটা আমরা বিক্রি করি। বিক্রি করে মনে হয় যে বিভিন্ন এলাকায় যায়, যেমন কুষ্টিয়া যায়, বগুড়া যায়, দিনাজপুর যায়, সিরাজগঞ্জে যায়, এরপরে মনে হয় যে নরসিংদী যায়, মাধবদী, পুরিন্দা সব জায়গায় যায়। আমাদের ডাঙ্গা বাজারে সুতার গৌরবে 150। কিছু সুতার দোকান আছে আপনার ডাবল সুতার, আর কিছু দোকান আছে সিঙ্গেল সুতার। দুইটা আইটেমের সুতা তৈরি হয়, দুইটা আইটেমের সুতাই বেশি কিনে হয়। সুতার বাজারের ব্যস্ততা ঘুরে দেখার আগেই পথ আটকায় বৃষ্টি। জায়গা ভেদে বৃষ্টির আলাদা সৌন্দর্য রয়েছে তা জানাতেই হয়তো এখানে এই বিরতি। তাই বৃষ্টিকে বাগড়া হিসেবে না নিয়ে আমরা কিছুক্ষণ বিলাসে মগ্ন হই। নরসিংদীর অন্য গল্প তবে অন্য পর্বের জন্য তোলা রইল। আজ তবে এই ঘোর নিয়েই বিদায় হোক।